নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন সাথের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানে শুধুমাত্র ভূতুরে নয়, মাঝে মাঝেও অদ্ভুতও ঘটবে। আচ্ছা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজকে আবারও তোমাদের সামনে চলে এলাম একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প লেখক কর্ণশীলের কলমে, কায়া খাদক। একটি হাড় হিম করা ভয়ের গল্প। এই গল্পটাও কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এই গল্পের শেষেও রয়েছে তোমাদের জন্য একটি প্রশ্ন। তাই আর দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ঝুপঝুপ করে ঝরতে থাকা বৃষ্টির মধ্যে শম্ভু এক ছুটে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। মেনকা হাতের লাঠিটা ফেলে চিৎকার করে উঠল, পালাবি? হ্যাঁ, কত দূর পালাবি তুই? বাড়ি ফের না, একবার বাড়ি ফের, আবার ঠাঙাবো তোকে আবার। সারদা মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, মা, দাদা কোথায় গেল? মেয়েকে ঠেলে সরিয়ে দিয়ে ভাতের অর্ধশূন্য হাঁড়িটা একপাশে সরিয়ে রাখতে রাখতে মেনকা বলল, জমের দুয়ারে গেছে। লোডশেডিং চলছে বিকেল থেকে। চক্রপুরের আকাশে মেঘ জমলেই লোডশেডিং হয়ে যায়। গত 16 বছর থেকে মেনকা এমনটাই দেখে আসছে। প্রথম প্রথম খুব বিরক্ত হতো সে, এখন অভ্যাস হয়ে গেছে। ঘরে কেরোসিনও বাড়ন্ত। এ সপ্তাহের রেশন তোলা হয়নি। লুঙ্গিগুলো বুনে সময় মতো জমা দিতে না পারলে বড়সড় একটা টাকার অঙ্ক ঘরে আসতো না। সারাটা দিন তাঁত ঘরে কাটিয়ে মেনকার মনে পড়েছিল রেশনের কথা। তখন আর উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে মেনকা স্যাঁতস্যাঁতে অন্ধকার মেঝের ওপরেই বসে পড়ল। খুব ক্লান্ত সে আজ। 8 বছর আগে যখন শম্ভুর বাবা জীবিত ছিলেন, জীবনটা এমন ছিল না। ছেলেটাও বিগড়ে যায়নি এখনকার মতো। শম্ভুকে নিয়ে ভাবতে বসলে মেনকার বুকের ভেতরটা ব্যথা করে ওঠে। ওর বাবার মৃত্যুর পর সেই যে ছেলেটা স্কুল ছাড়ল, মেরে বকে বুঝিয়ে কেঁদেও আর তাকে স্কুলমুখো করা যায়নি। সারাদিন জেলে পাড়ার ছেলেদের সঙ্গে সে এ বাউড় ও জলায় ঘুরে বেড়ায়, আর যখন খুশি এসে ভাতের হাঁড়ি নিঃশেষ করে খেয়ে যায়। মা বোন কারো চিন্তা করার অবকাশ নেই তার। মনে দয়া মায়ার লেশমাত্র আর অবশিষ্ট নেই ছেলেটার। মেনকা অনেক চেষ্টা করেছে তাকে বোঝানোর। 7 বছরের ছোট বোনের মাথার দিব্যি পর্যন্ত দিয়েছে, কাজ হয়নি। ঘর তালাবন্ধ করে তাঁত ঘরে বাজারে গেলেও শম্ভু টালি খুলে ঘরের মধ্যে নেমে ভাত চুরি করে খায়। কতদিন মেনকা নিজে উপোস করে রয়েছে। সারদাও আজ তককে তককে ছিল মেনকা। ঘরের আলো নিভিয়ে চুপচাপ বসেছিল দরজা হাট করে খুলে। শম্ভুকে হাতে নাতে ধরে বেশ একপ্রস্থ উত্তম মধ্যম দিতেই সে পালিয়ে যায়। তবে হাঁড়িতে ভাত এখনো কিছুটা রয়ে গেছে। মেনকা জানে শম্ভু আবার আসবে। আধ খাওয়া মরা ফেলে যাওয়া বাঘের মতো আবার সে আসবে গভীর রাতে। কিছুক্ষণ থম হয়ে বসে থাকার পর মেনকা উঠে পড়ল। অন্ধকারেই সারদাকে দুটো ভাত খাইয়ে দিল। সারদাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে পাথরের মূর্তির মতো বসে রইল মেঝের ওপর। ঘুম জড়ানো গলায় সারদা কয়েকবার ডাকল মাকে, মা, ও মা, মা। তারপর উত্তর না পেয়ে আপনিই তলিয়ে গেল ঘুমের অতল গহীনে। চোয়াল শক্ত করে বসে রইল মেনকা। মোটা লাঠিটা হাতের খুব কাছে রেখে দিল। আজ এর একটা চরমতম হেস্তনেস্ত সে করবেই। প্রয়োজন হলে গ্রামের 5 জনকে ডেকে শম্ভুকে গ্রাম ছাড়া করতে হলেও সে করবে। বাইরের বৃষ্টিটা এবার একটু থিতিয়ে এসেছে, একেবারে কমে যায়নি। নির্দিষ্ট একটা লয়ে ঝরে পড়ছে টালির চালে, গাছের পাতায় পাতায়। একটা নিরবচ্ছিন্ন মিশ্র শব্দ উঠছে চতুর্দিক থেকে। ঝিঝি ব্যাং বৃষ্টি মিলিয়ে নেশা ধরানো শব্দটা অনেক সময় ধরে শুনতে শুনতে মেনকার চোখটা লেগে এসেছিল। হঠাৎ খট করে একটা শব্দ হতেই তার তন্দ্রা কেটে গেল। বৃষ্টি থেমে গেছে।
ঝিঝি ডেকে চলেছে এক নাগারে। নিচু চালের একটা টালি সরে গেছে, আর সেই শূন্যস্থানে মেঘের আলোয় একটা মানুষের অবয়ব। শম্ভু ফিরে এসেছে। লাঠিটা হাতের মুঠোয় শক্ত করে ধরল মেনকা। ভাঙা কালভারটার উপর বসে শম্ভু হাঁপাচ্ছিল। ঝরঝর করে সেই শ্রাবণের জল ঝরে পড়ছে সারা দেহে। প্রচণ্ড ঠান্ডায় কেঁপে উঠছে শরীরটা। ঠান্ডায় খিদেটা আরো বেড়ে উঠেছে। পেটের ভেতরে একটা সাপ যেন মোচড় দিয়ে উঠছে বারবার। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকা শম্ভু উঠে পড়ল। খিদেটা আর সহ্য করা যাচ্ছে না। কালভার্ট বরাবর পায়চারি করতে লাগলো অস্থির পায়ে। সে ভেবেছিল এভাবে হাঁটা চলা করে নিজেকে ব্যস্ত রাখলে খিদে ভুলে থাকা যাবে, কিন্তু এতে ফল হলো উল্টো। খিদেটা তো কমলই না, উপরন্তু হাঁটার পরিশ্রমে খিদের জ্বালাটা আগুনের মতো জ্বলে উঠল। বৃষ্টিটা খুব নিঃসঙ্গভাবে ঝরে চলেছে। হাওয়াটা কমে গেছে একেবারে। বৃষ্টিপাত, কালভার্টের নিচে জল বয়ে যাওয়ার কুলকুল শব্দটা ছাড়া আর কোনো শব্দ নেই চারিদিকে। গাছগুলো খুঁটিতে বাঁধা অসহায় গরুর মতো চুপ করে ভিজছে। হঠাৎ হঠাৎ মনে হয় লম্বাটে গাছগুলোর ঠিক নিচে কে যেন এসে দাঁড়িয়েছে আর স্থির চোখে শম্ভুর দিকে তাকিয়ে আছে। শম্ভুর বুকটা একবারের জন্য ছ্যাঁক করে উঠল, কিন্তু ঠিক পরক্ষণেই মনে পড়ল তাকে ভালোবাসার কেউ নেই। শম্ভু অবশ্য খুব ভালো করেই বোঝে যে সে নিজেও কাউকে ভালোবাসে না, তবে বাস্তব বাবাকে শম্ভু খুব ভালোবাসত। বাবা যেদিন চলে যায়, দিনটা খুব ভালো মনে আছে শম্ভুর। লুঙ্গি দিতে গিয়েছিল মা নয়ন তাঁতির বাড়িতে। এমনই সন্ধ্যা হয় সেদিন। মাঠ থেকে ফিরে মাকে ঘরে না দেখে লোকটা মায়ের খোঁজে বেরিয়েছিল। একলা ঘরে ভয় করছিল শম্ভুর। কিছুক্ষণের মধ্যেই অবশ্য বাবা ফিরে এসেছিল। কিছুক্ষণ দাওয়ায় বসে লোকটা পরপর বিড়ি টানলো, তারপর শম্ভুকে ঠেলে ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিল। রাতারাতি গ্রামের লোক ডেকে বাবার ঝুলন্ত দেহটা উড়িয়ে দিয়েছিল মা। গ্রামের লোক, বিশেষ করে পুরুষেরা, শম্ভুর মায়ের ডাক খুব মানে। কারণটা শম্ভু বুঝতো না তখন, এখন বেশ বোঝে। পিঠের দাগগুলো টনটন করছিল শম্ভুর। মায়ের গায়ে বেশ জোর। কালো দেহে আঁটো বাঁধুনি, টান টান চামড়া। লাঠি হাতে দাঁড়ালে অনেক পুরুষও মায়ের সামনে ঘেঁষতে ভয় পায়। মুখ থেকে 3 অক্ষরের একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো শম্ভুর, হারামি শালা। ঠিক তখনই কালভার্টের নিচ থেকে একটা বেমানান শব্দ ভেসে এলো। এক টানা বৃষ্টির শব্দে অভ্যস্ত হয়ে যাওয়া কানে খুব বেশি করে ধরা পড়ল শব্দটা। খালের জল থেকে কালভার্টের বাঁধানো সিমেন্টে কিছু একটা ছপ করে উঠে আসছে। 2 পায়ের শব্দ হলে বোঝা যেত, তেমন নয়। 4টে পায়ের শব্দ মনে হয় হঠাৎ শুনলে। প্রথম 2টো শব্দ হচ্ছে একটু আস্তে, আর পরের 2টো শব্দ বেশ জোরে। তার মানে 2 হাত আর 2 পায়ে ভর দিয়ে কেউ বা কিছু জল থেকে উঠে আসছে ডাঙার দিকে। শম্ভু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কালভার্টের দিকে তাকিয়ে। কালভার্টটা দক্ষিণে যেখানে শেষ হয়েছে, একটা ঝাঁকড়া জামরুল গাছ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। এই অন্ধকারে তার গুঁড়ি ডালপালা আলাদা করে দেখা যায় না। শম্ভুর মনে হলো তার শিকড় বেয়ে একটা অস্পষ্ট ছায়া খুব ধীরে ধীরে উঠে আসছে। মোটকা আর আষ্টে গন্ধ ভিজে বাতাসে মিশে শম্ভুর নাকে এসে লাগলো। শিয়াল বা ভাম নয়তো। পায়ের কাছ থেকে একটা বড়সড় পাথর কুড়িয়ে নিল। জন্তুটাকে মারতে পারলে জেলে পাড়ার দিকে ভালো দামে বিক্রি হবে। কিন্তু বেশ কিছু সময় শব্দটা আর হলো না। আবার বৃষ্টি চলল নিরবিচ্ছিন্নভাবে। শম্ভু খুব সাবধানে পা টিপে টিপে গাছটার দিকে এগিয়ে চলল, হাতের পাথরটা বাগিয়ে ধরে। কালভার্টের ওপরে জল জমতে পারেনি, কিন্তু ভিজে কংক্রিটের উপরিতলে শম্ভুর পায়ের একটা মৃদু ছপ শব্দ হতে লেগেছে। আর জনমানবহীন কালভার্টের ওপরে সেই শব্দ বেশ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
জামরুল গাছটার নিচে অন্ধকার অন্য জায়গার তুলনায় আরো অনেক গাঢ়। একটা আবছা অবয়ব ছাড়া গাছটার ডালপালা আর পাতার বুনট আলাদা করে বোঝা যায় না। তবে তাতে শম্ভুর কিছু যায় আসে না। রাত বিরেতে জলা, পুকুর, বিল ঘুরে ঘুরে তার দৃষ্টি রাতচরা অন্যান্য জীবজন্তুর মতোই হয়ে গেছে। তবে তার দৃষ্টিশক্তির চেয়ে শক্তিশালী হলো তার শ্রবণ শক্তি। পাথরটা বাগিয়ে গাছের নিচে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সে, শুধু একটা শব্দ পাওয়ার অপেক্ষা, আর সঙ্গে সঙ্গে তার হাতের ধারালো পাথরটা ছুটে যাবে শব্দ লক্ষ্য করে। বেশি সময় অপেক্ষা করতে হলো না শম্ভুকে। দূরে একটা মেঘ গর্জন করে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডালপালা নাড়িয়ে অদৃশ্য জন্তুটা নিজের অস্তিত্ব জানান দিল। অসামান্য প্রতিবর্তী ক্রিয়ায় শম্ভু সেই শব্দ লক্ষ্য করে ছুঁড়ে দিল পাথরটা। যন্ত্রণার একটা চিৎকার বা গোঙানির শব্দ আশা করেছিল শম্ভু, কিন্তু তেমন কিছুই হলো না। কাদামাটিতে ঢিল পড়লে যেমন থপ করে শব্দ হয়, তেমনই একটা ভোঁতা শব্দ কানে এলো শম্ভুর। কি হলো? হয়তো নরম তুলতুলে কোনো বস্তুকে আঘাত করেছে পাথরটা, কিন্তু কি হতে পারে সেটা? গাছের ওপরে এমন নরম অবয়ব কি থাকতে পারে? কাদামাটি স্তূপ বা পশু পাখির নরম শরীর? কিন্তু পাখির শরীরে আঘাত করলে তো আর্তনাদ শোনা যাবে। তবে কি কোনো নরম মাংসের স্তূপ যার ব্যথার কোনো অনুভূতি নেই? কথাটা ভাবতেই শম্ভুর মনে হলো এই জীবনে প্রথমবারের জন্য সে ভয়ের অস্তিত্ব টের পেল। এক পা করে পিছিয়ে আসছিল। মূল রাস্তায় উঠেই এবার বাড়ির উদ্দেশ্যে ছুটবে সে, কিন্তু দুপা পিছিয়েই শম্ভুকে থেমে যেতে হলো। একটা আঠালো নরম লিকলিকে সরু বস্তু জামরুল গাছের পাতার আড়াল থেকে ছিটকে এসে শম্ভুর বিস্মিত হাঁ মুখের মধ্যে আটকে গেল। বস্তুটার মাথায় অবস্থিত একটা চোষকের মতো অঙ্গ শম্ভুর খাদ্যনালীতে আটকে গেল। স্তম্ভিত শম্ভু দেখল আঠালো সরীসৃপের মতো অঙ্গটা যেখানে শেষ হয়েছে, সেখানে হলুদ আলোর দুটো গোলক ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, আর তাদের পেছনে ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে একটা বিভৎস অবয়ব। মেঘাচ্ছন্ন আকাশের স্বল্প আলোতেও বেশ বোঝা যায় একটা থকথকে বস্তু মাখানো নিটোল গোল কুলির ওপরে জ্বলে উঠেছে হলুদ চোখ দুটো। আর যে জিনিসটা শম্ভুর খাদ্যনালীতে আটকে গেছে সেটা হলো ওই জন্তুটারই জীব। আকস্মিকতার স্তম্ভিত অবস্থাটার সঙ্গে সঙ্গে কেটে গেল শম্ভুর। দুহাতের প্রবল টানে জীবটাকে বাইরে আনতে চাইল নিজের মুখগহ্বর থেকে, কিন্তু জন্তুটা তাড়াহুড়ো করল না। জামরুল গাছটার ঠিক পেছনে দুপায়ের ভরে বসে রইল। মাঝে মাঝে বাজ পড়ার আলোয় তার সামনের পায়ের নখগুলো ঝিকিয়ে উঠতে লাগলো। শম্ভু চিৎকার করার চেষ্টা করছিল প্রাণপণে, কিন্তু চোষকটা ক্রমশ তার শ্বাসনালীর মুখের ওপরেও চেপে বসছিল। শম্ভু এবার প্রাণপণে একটা চেষ্টা করল। সর্বশক্তি একত্র করে জীবটাকে টেনে নিয়ে এলো নিজের মুখের বাইরে। জন্তুটা তবুও নড়ল না। হলুদ বিষের মতো দুটো চোখ মেলে তাকিয়ে রইল। শম্ভু পেছনে ফিরে ছুটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। এক পা, দু পা, তিন পা দাঁড়িয়ে পড়ল শম্ভু। দাঁড়িয়েই রইল কিছুক্ষণ, তারপর মুখ থুপড়ে পড়ে গেল কালভার্টের শক্ত উপরিতলে। এবার জন্তুটা জিভটাকে টেনে নিতে লাগলো নিজের মুখের ভেতরে, আর জিভের সঙ্গে আটকে থাকা শম্ভুর নাড়ি ভুঁড়ি একত্রে ঢুকে গেল দুই সারি ছুরির মতো দাঁতের আড়ালে। জন্তুটা কালভার্টের কংক্রিট উপরিভাগের খোলা জায়গায় এসে দাঁড়ালে বোঝা গেল তার সম্পূর্ণ অবয়বটা। সামনের পা দুটো পেছনের পায়ের তুলনায় দৈর্ঘ্যে কিছু কম, কিন্তু পেছনের পায়ের তুলনায় সামনের পায়ের নখগুলো অনেকটাই বড় আর ধারালো। যেভাবে শম্ভুর নাড়ি ভুঁড়ি সে সামনের পা দুটো দিয়ে মুখে পুড়ে দিচ্ছিল, বোঝা যায় মানুষের মতোই বুড়ো আঙুলের ব্যবহার সে খুব ভালোভাবেই করতে পারে। নাড়ি ভুঁড়িগুলো গলাধ্যকরণ হয়ে গেলে জন্তুটা শম্ভুর নিথর দেহটার কাছে গিয়ে দাঁড়ালো।
হলুদ চোখ দুটো জলজল করে উঠল, আর সেই আলোতেই বোঝা গেল জন্তুটার শরীরে চামড়া বা মাংস বলে কোনো বস্তু নেই। সমগ্র দেহটাই চওড়া মোটা হাড়ের কাঠামো দিয়ে তৈরি, আর সেই সব হাড়ের মাঝে কোনো শূন্যস্থান নেই। প্রতিটা হাড় পরস্পরের সঙ্গে যুক্ত। এই হাড়ের শরীরটাকে আপাদমস্তক আবৃত করে রেখেছে এক প্রকার গাঢ় সান্দ্র তরল। মেঘ গর্জন করে উঠল এবার। জন্তুটা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর অবিকল সেই মেঘ গর্জনের আদলে ডেকে উঠল। শম্ভুর শরীরের জামা কাপড় খুব সাবধানে খুলে একপাশে রেখে দিল জন্তুটা, আর খুব আস্তে আস্তে শম্ভুর শরীরটার ওপরে জন্তুটা শুয়ে পড়ল। তার মাথা, মুখ, গলা, বুক, পেট, কোমর, পা, হাত, পায়ের আঙুল থেকে অসহ্য চোষক বেরিয়ে এসে ঢুকে গেল শম্ভুর সারা শরীরে। সেই চোষকের টানে শম্ভুর শরীরের মাংস, মেদ, মজ্জা, হাড়, ঘিলু, রক্ত, শিরা, উপশিরা সবকিছু ঢুকে যেতে লাগলো। একসময় দেখা গেল কালভার্টের কংক্রিটের ওপর এক অন্য শম্ভু উঠে দাঁড়িয়েছে। হাত পা ঘাড়ের অস্থি জোড়াগুলো টেনে টেনে মুড়ি ফাটিয়ে নেবার মতো করে নতুন শম্ভু নিজেকে পুরনো শম্ভুর দেহে অভ্যস্ত করে নিল। তারপর খুব ধীর পায়ে সে লোকালয়ের দিকে হাঁটতে শুরু করল। কিন্তু কিছু দূর গিয়েই সে থমকে দাঁড়ালো কিছু একটা ভেবে। শম্ভুর দেহটা যেখানে পড়েছিল সেখানে ফিরে এসে শম্ভুর জামা কাপড় পরে নিল। এরপর নিশ্চিত পদক্ষেপ ফেলে চক্রপুর গ্রামের দিকে এগিয়ে চলল। পাকুর গাছের ছায়ায় বর্ষার ভিজে ভিজে হাওয়াটা আরো বেশি ঠান্ডা আর মিঠে বোধ হয়। গতরাতের বৃষ্টিতে হোমের আগুনটা নিভে গিয়েছিল। এখনো পোড়া কাঠকয়লার ভিজে গন্ধটা নাকে এসে লাগছে। ঠিক সামনে দিয়ে সোঁতাটা বয়ে গেছে। তার গভীরতা কম, কিন্তু যথেষ্ট চওড়া। বর্ষায় সোঁতার খাতটা সম্পূর্ণ ডুবে আছে। বহমান কাকচক্ষু জলের নিচে ঘাস, ছোট ছোট জলজ প্রাণী স্পষ্ট দেখতে পাওয়া যায়। নিভে যাওয়া অগ্নিকুণ্ডের দিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল অশনি। এই নিয়ে 3টে প্রচেষ্টা নষ্ট হলো। এখনো তার বজ্রাসনে বসা দেহের নিচে পড়ে আছে চণ্ডালের মৃতদেহ। আধ খাওয়া মদের পাত্র, ভিজে সেঁতিয়ে যাওয়া ছোলা মুসুর ভাজা পড়ে আছে অবহেলায়। গুরুদেব বলেছিলেন, তৃতীয়বারেও যে সাধনা অসফল হয় তার আর প্রেতলোকে প্রবেশ করার অধিকার থাকে না। কোনোদিনও পিশাচ সিদ্ধ হতে পারে না সে। তার উপরে যে মৃতদেহ নিয়ে অশনি 3বার বিফল হয়েছে, এবার তার প্রেত অশনিকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, হত্যা করবে গলা মুচড়ে হিংস্রভাবে। স্বয়ং মহাদেব, যিনি সকল তন্ত্র মন্ত্রের নিয়ামক, তিনি ছাড়া আর কোনো শক্তি এই প্রেতকে নিবারণ করতে পারবে না। সবাসন ছেড়ে উঠে দাঁড়ালো অশনি। আজ হঠাৎ মায়ের মুখটা খুব মনে পড়ছে। আত্মশ্রাদ্ধ করে ঘর ছেড়েছিল অশনি। শ্মশানের সীমানায় শুয়ে আছাড়ি পিছাড়ি কেঁদেছিল মা। মায়ের চোখে জল আনার অপরাধেই হয়তো আজ অশনির সাধনা সফল হল না। বালিমাটির পার বেয়ে জলে নামল অশনি। হাঁটু অবধি জল পৌঁছয় না এই সোঁতার মাঝামাঝি এলেও। হাঁটু পেতে জলের মধ্যে বসে পড়ল লোকটা। বর্ষার ঠান্ডা জল আঁজলা করে মুখে, ঘাড়ে, গলায় দিয়ে সে আবার দীর্ঘশ্বাস ফেলল, আর এবার নিঃশ্বাসের সঙ্গে নিজের অজান্তেই বেরিয়ে এলো, মাগো মা। জলে গা ডুবিয়ে বসে থাকতে থাকতে তার মনে পড়ল, সূর্য ডোবার আগেই তাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। অন্ধকার হলে তার সাধনায় ব্যবহৃত মৃতদেহ জেগে উঠবে, প্রচণ্ড গতিবেগে পিছু নেবে এবং যে কোনো দিন এই বিশ্বের যে কোনো কোণায় তাকে হত্যা করবে।
রাতটুকু কোথাও লুকিয়ে থাকতে হবে তাকে, বিশেষ করে দেবস্থানে। সেখানে প্রবেশ নিষেধ প্রেতজনি প্রাপ্ত মৃত শরীরের। কিন্তু সে আর কতদিন? এই বিশ্বের প্রতিটি সন্ধে তো আর দেবস্থানে নামে না। দিনের আলোয় পথ চলতে হবে তাকে, পালিয়ে পালিয়ে বেড়াতে হবে আজীবন। তাড়াতাড়ি আরেক আঁজলা জল মুখে দেওয়ার জন্য হাত বাড়াতেই শিউরে উঠল অশনি। হাতের আঁজলা ভরা জলের সঙ্গে উঠে এসেছে ধূসর হলদে রঙের একরকম থকথকে পদার্থ, আর তার গায়ে লেগে আছে পাতলা রঙের আরও একটা তরল। অশনির কান দুটো ঝাঁঝা করে উঠল। এ জিনিস সে খুব ভালো করে চেনে। শ্মশানে মরা পোড়ানোর সময় চণ্ডালের বেঁশো লাঠির আঘাতে যখন মরার খুলি ফেটে যায়, তখন গলগল করে ফাটা খুলির ফাটল গলে এই হলদে ধূসর তরলটা বেরিয়ে আসে। এটা মানুষের ঘিলু। উত্তর দিক থেকে এই স্রোত বয়ে এসেছে। উত্তরের জনপদগুলির নাম পরপর মনে পড়তে লাগলো অশনির। বাতাসিয়া, বেগুনখোলা, চক্রপুর, এনায়েতডাঙ্গা। পিশাচ সিদ্ধ না হলেও অল্প স্বল্প কিছু ক্ষমতা অশনির ছিল। হাতের অঞ্জলিতে ধরে থাকা ঘিলুটা নাকের কাছে এনে নাকে ঠেকালো সে। চোখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন সে চোখ খুলল, তখন তার সারা শরীরে পদ্ম কাটা দেখা দিয়েছে। এই ঘিলু কোনো শ্মশানে পোড়ানো মরদেহের ঘিলু নয়, আর যার মাথা ফেটে এই ঘিলু বেরিয়ে এসেছে তার মৃত্যু কোনো মানুষের হাতে হয়নি। উত্তর দিকে সোঁতার খাত বরাবর তাকালো অশনি। উত্তর আর পূর্ব আকাশ ঝাপসা ধূসর হয়ে আছে বর্ষা মেঘের আলোয়। দিগন্তের গাছগুলো ধূমল অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ হঠাৎ মনে হয় এক আশ্চর্য ধোঁয়া জলতল থেকে উঠে এসে ঢেকে দিচ্ছে চরাচর। গাছ, আকাশ, দিগন্ত, জলভাগ একটু একটু করে ডুবে যাচ্ছে সেই ধোঁয়ার অন্তরালে। হাতে ধরা ঘিলুটা আরেকবার শুকে নিয়ে হাত ধুয়ে ফেলল অশনি। তাকে এর উৎস খুঁজে বের করতেই হবে। যতটুকু ক্ষমতা তার আছে তাই দিয়ে প্রতিকার করার চেষ্টা করবে, কারণ যে এই হত্যা করেছে সে এখানেই থেমে থাকবে না। পার বেয়ে উঠে এলো অশনি, আর তখনই তার চোখে পড়ল সব সাধনায় ব্যবহৃত মৃতদেহটা। উপুর হয়ে শুয়ে আছে সেটা, দু চোখ খোলা, আর সেই দু চোখের মরা দৃষ্টি অশনির ওপরেই নিবদ্ধ। বর্ষার জলো হাওয়া আরও একবার ছুটে এলো জল ছুঁয়ে। থরথর করে কেঁপে উঠল অশনি। খুব সাবধানে মরদেহের পাশে রাখা ঝোলাটা তুলে নিয়ে দ্রুত পায়ে উত্তরমুখী হাঁটতে শুরু করল ব্যর্থ সাধক। জলো হাওয়ায় শুয়ে মরণের পরপার থেকে জীবন্ত হয়ে ওঠার অপেক্ষা করতে লাগল ব্যর্থ সাধকের অসিদ্ধ মরদেহ। বাতাসিয়া গ্রামের দক্ষিণ সীমা নির্দেশ করে পথের দুপাশে দুটো বড় পুষ্করিণী, বহু পুরনো জলাশয়। ছোট ছোট ইঁট দিয়ে বাঁধানো ঘাটের সোপান ফেটে গিয়ে ঘাস গজিয়ে উঠেছে। বাঁদিকের পুকুরটার উত্তর পারে একটা লাল রঙের ছোট্ট মন্দির দেখা যায়, একরত্ন মন্দির। শীর্ষদেশে চক্র আর ত্রিশূল। একটা বিরাট সৃষ্টি গাছ দাঁড়িয়ে আছে মন্দিরের লাগোয়া পশ্চিম দিকের খোলা জায়গায়। গাছের মাথায় জমে ওঠা মেঘের প্রতিফলন দেখা যায় পুকুরের জলে। পায়ে পায়ে মন্দিরটার দোরগোড়ায় উপস্থিত হয়ে অশনি দেখল একজন গোলগাল পৈতেধারী লোক মন্দিরের সিঁড়ির একেবারে উপরের ধাপে পা দিয়ে বসে মুড়ি বাতাসা খাচ্ছেন। পাশে রাখা একটা ঝকঝকে পেতলের ঘটি। শিখা আর উপবিদ দেখে বোঝা যায় লোকটা এই মন্দিরের পুরোহিত। চেনা মুখ নয়, অশনিকেও পুরোহিত চেনে না, না চেনারই কথা। অশনি তার উপনয়নের মাত্র কয়েকদিন পরেই গৃহত্যাগ করে বিবাগী হয়ে গিয়েছিল। আজ তার বয়স 50 ছুঁই ছুঁই। এই 38 বছরে প্রতিবেশী গ্রামে কত মুখ, কত প্রাণ বদলে গেছে তার গুনতি নেই। তাছাড়া দীর্ঘ অদর্শনের ফলে অশনির মুখ অচেনা হয়ে পড়েছে মানুষের কাছে। অশনিকে দেখে পুরুত ঠাকুরের মুড়ি চিবোনো বন্ধ হয়ে গেল। ভুরু তুলে তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে অশনির দিকে তাকালেন। খড়মটি সিঁড়ির নিচে খুলে রেখে সিঁড়ি বেয়ে উঠে এলো অশনি। ঠান্ডা ভিজে ভিজে লাল মেঝে, শীতল স্পর্শ পায়ের মাধ্যমে ব্রহ্মতালুতে পৌঁছে গেল অশনির। বড় আরামের এক স্পর্শ ছড়িয়ে গেল অশনির শরীরে, মনে। মুহূর্তের জন্য সে তার জীবনের সকল ভয় ভীতি ভুলে গেল যেন। কাঁধের ঝোলাটা একপাশে নামিয়ে রেখে সে পুরোহিতের পাশে বসে রইল।
আর নিজে থেকেই কৈফিয়ত দেওয়ার সুরে বলল, আর বলবেন না, আজ 5 দিন হলো টানা হাঁটছি, পায়ে সার চলে গেছে। পুরোহিত এক দৃষ্টে তাকিয়েছিলেন অশনির দিকে। লাল ধুতি, লাল কুর্তা, রং বেরঙের মালা পরা অশনিকে দেখেই তিনি বুঝেছিলেন যে সে একজন তান্ত্রিক। মুড়ির মণ্ডটা গিলে ফেলে তিনি পাশের ঘটি থেকে এক ঢোক জল খেলেন। তারপর মুড়ির ঠোঙাটা অশনির দিকে এগিয়ে দিয়ে বললেন, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। অশনির খিদে পেয়েছিল। ঠোঙাটা হাতে পেয়ে সে খুব অবাক চোখে পুরোহিতকে দেখল কিছুক্ষণ। এই লোকটা অন্য সকল পুরোহিতের মতো না কুঁচু নয়, আবার সূচিবায়গ্রস্তও নয়। বেশ সহজ সিধে সাধারণ মানুষের মতো ব্যবহারে খুব খুশি হলো অশনি। এক মুঠো মুড়ি আর একটা বাতাসা মুখে দিয়ে সে চিবোতে লাগলো। খাঁটি এখো গুড়ের বাতাসা, তাতে আবার কর্পূরের খুব হালকা গন্ধও আছে। 2-3 মুঠো মুড়ি পেটে যাওয়ার পর পুরোহিত কথা বলে উঠলেন, এই মন্দিরে কিন্তু আপনি থাকতে পারবেন না। পথশ্রান্ত আর অভুক্ত মনে হয়েছিল, খাবার দিয়েছি, খেয়ে চলে যান। আর কারো উচ্ছিষ্ট ভক্ষণে আপনার তো বাধা নেই। আপনি তান্ত্রিক তো বোঝাই যাচ্ছে। অশনি থমকে গিয়েছিল। মুড়ি গলায় আটকে যাওয়ায় ঘটিটার দিকে হাত বাড়িয়েছিল। পুরোহিত খুব আলতো হাতে ঘটিটা একটু দূরে সরিয়ে রেখে ঠান্ডা গলায় বললেন, পুকুর থেকে জল খেয়ে নিন, এ ঘটি দেওয়া যাবে না। পুকুর থেকে আঁজলা ভরা জল খেয়ে অশনি আবার পুরোহিতের পাশে বসল। তারপর খুব বিনয়ী গলায় পুরোহিতকে বললেন, মন্দিরে আমি থাকতে পারবো না কেন? ভিতরে কোনো দেবতা আছেন যে তার স্থানে আমি থাকতে পারবো না? দেবতা নিয়ম বানান না, নিয়ম মানুষ বানায়। আর এই মন্দিরে আমার নিয়মই চলে। যে দেবতাই গর্ভগৃহে থাকুন না কেন, কোনো তামসিক বা রাজসিক তান্ত্রিককে আমি আমার সাত্ত্বিক মতে পূজিত মন্দিরে থাকার অনুমতি কখনোই দিতে পারি না। আরও বড় কথা, আপনি মিথ্যা বলেছেন। টানা 5 দিন আপনি হাঁটেননি। আমি তন্ত্র বিশারদ না হলেও কিছু কিছু বুঝতে পারি। যে কালো ছায়া আপনার মাথার উপরে জমাট বেঁধে আছে, সে আপনাকে একটানা 5 দিন চলতেই দেবে না। অশনি অবাক হয়ে পুরোহিতের মুখের দিকে তাকিয়েছিল। পুরোহিতের মুখের কঠিন রেখাগুলো খুব আস্তে আস্তে নরম হয়ে এলো। শান্ত স্বরে তিনি বললেন, চিন্তা নেই, আপনাকে রাত্রিবাসের ব্যবস্থা আমি বলে দিচ্ছি। গ্রামে ঢুকে মূল পথের ডান পাশে যে বাড়ির বার দুয়ারে জোড়া কাঁঠাল গাছ দেখতে পাবেন, সেখানে আশ্রয় পাবেন। এবার যান। অভুক্ত অবশিষ্ট মুড়ি ঝোলায় পুড়ে নিল অশনি। তারপর মাথা নিচু করে নেমে যেতে লাগলো সিঁড়ি বেয়ে। হঠাৎ পেছন থেকে পুরোহিতের ডাক ভেসে এলো, দাঁড়ান। অশনি ঘুরে দাঁড়াতে তিনি বললেন, আপনার হাতে কল্যাণমূলক কার্য সম্পাদন হবে সন্ন্যাসী। এ জীবন আপনার বিফল যাবে না। অশনির মুখে একটা মলিন হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। খরমে পা গলিয়ে সে পথে নামল মেঘের আলোয়। টালির চালের শব্দটা একবার হয়েই থেমে গিয়েছিল। টালিটা অবশ্যই যে সরে গিয়েছে, ঘোলাটে রঙের মেঘলা আকাশের আবছা দৃশ্য দেখেই তা বোঝা যায়। মেনকা ভাবল, শম্ভু বোধহয় তাকে দেখতে পেয়ে থমকে ঘাপটি মেরে আছে টালির ওপরেই। আমার ছেলেটা বৃষ্টিতে ভিজছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেনকার বুক চিরে। শম্ভুর বাবা চলে যাওয়ার পর ছেলে মেয়ে দুটোকে জড়িয়েই তো সে বেঁচে আছে। অসংখ্য পুরুষের শরীরের তলায় পিষতে পিষতেও তার ছেলে মেয়ের মুখ দুটোই মনে পড়ে। মেনকা জানে সে ভালো মেয়ে নয়, কিন্তু মায়ের মন, তা কি কখনো অপবিত্র মায়াহীন হয়? হাতের লাঠিটা ফেলে দিয়ে সে বলল, এই খোলা টালিটা ঠিক করে সাজিয়ে দিয়ে দরজা দিয়ে ভেতরে আয়। আমি আর মারবো না, গরম ভাত রেঁধে দেব, আয়। মেনকার কথার রেশ মিলিয়ে যেতে খরাত করে একটা শব্দ হলো। ঘোলাটে আকাশ ঢেকে গিয়ে নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল ঘরটা। কেরোসিন বাতিটা জ্বালিয়ে নিতে গিয়ে মেনকা টালির চালে হওয়া শব্দটা শুনতে পেল। একটু অবাক হলো মেনকা। তারপরেই আবার চোয়াল দুটো শক্ত হয়ে উঠল তার। শম্ভু নিশ্চয়ই কারো বুট জুতো চুরি করে এনেছে। সেই জুতোর শব্দই শোনা যাচ্ছে টালির ওপরে। লাঠিটা আবার হাতের কাছে এনে রাখল সে। একেবারে ছেড়ে দিলে হবে না বজ্জাত ছোঁড়াকে।
খুব বেশি নয়, 2-1 ঘা মাত্র। পরবর্তী পায়ের শব্দটা একটু জোরে হলো, তবে ভোঁতা শব্দ। টালির চাল থেকে উঠোনের কাদামাটিতে লাফিয়ে নেমেছে শম্ভু। মেনকা দরজার খিলটা শিথিল করল। আগে আগে দরজা খুলে রাখলে শয়তানটা ভাববে হয়তো ওর জন্য হাপিত্তেশ করে মা বসে আছে, কিন্তু পায়ের শব্দটা শোনা যাচ্ছে না তো আর। ঝিঝিগুলো চুপ, বৃষ্টিটা ঝরঝর থেকে টুপটাপে পরিণত হয়েছে। একটা শেয়াল আর একটা পেঁচা একসঙ্গে ডেকে উঠল। আর অপেক্ষা করতে পারল না মেনকা, ঝট করে দরজাটা খুলে ফেলল। বদমাইশি হাসি মাখা একটা মুখ আশা করেছিল মেনকা, কিন্তু দরজা খুলে ঘর থেকে আসা কেরোসিন বাতির ক্ষীণ আলোতে প্রথমে কাউকেই দেখতে পেল না সে। জোলো হাওয়ায় থেকে থেকে ভেসে আসতে শুরু করলো বুনো শেয়ালের ডাক। একটু ইতস্তত করে দুপা এগিয়ে যেতেই একটা অস্বাভাবিক গড়গড় শব্দ শোনা গেল। সে শব্দ শম্ভুরি গলা থেকে বেরিয়ে আসছে এটা ঠিক, কিন্তু মনে হচ্ছে আরো অনেক রকম শব্দের মিশ্রণ আছে তাতে। মেনকা বিরক্ত হলো। ছেলেটার বদমাইশি বুদ্ধির অন্ত নেই। গলা তুলে সে ধমক দিল, শম্ভু, এবার কিন্তু সত্যি খুব ঠেকাবো। বেরিয়ে আয় বলছি অন্ধকার থেকে। নিজের কথাটা নিজের কানেই খুব জোরে এসে লাগলো মেনকার। ঝিঁঝিগুলো একবার জোরে কলতান করে উঠে চুপ করে গেল হঠাৎ। বৃষ্টি ফোঁটার শব্দগুলো একটা সূক্ষ্ম শব্দ তরঙ্গে ঢাকা পড়ে গেল। কয়েক মুহূর্তের নিশ্ছিদ্র নৈঃশব্দ, আর ঠিক তারপরেই অন্ধকারের ভেতর থেকে শম্ভু বেরিয়ে এলো মেনকার একেবারে সামনে। শম্ভুর চোখের দিকে তাকিয়ে মেনকা কিছুক্ষণের জন্য হিম হয়ে গেল, অজানা এক আতঙ্কে। এমন ঠান্ডা খুনে চাউনি শম্ভুর চোখে সে আগে কোনোদিন দেখেনি। ছেলেটার সারা শরীর ভিজে জবজব করছে, আর এই অন্ধকারেও তার চামড়া চকচক করে উঠছে কোনো ধাতব বর্মের মতো। ঢোক গিলে সহজ হওয়ার চেষ্টা করল মেনকা। মনের গভীরের ভয় চাপা দিয়ে রাগের অভিনয় করে সে বলে উঠল, ভূতের মতো দাঁড়িয়ে আছে দেখো, ঘরে আয় তাড়াতাড়ি। ভাত নিয়ে বসে থাকতে আমি আর পারবো না সারা রাত। কথাটা বলে ঘরের দিকে পা বাড়ালো মেনকা। এই অন্ধকারে শম্ভুর সামনে দাঁড়িয়ে থাকতে তার অস্বস্তি হচ্ছিল। দরজার মুখে পৌঁছতেই পেছন থেকে শান্ত গলায় ভেসে এলো ডাক, আমি ভাত খাবো না। মেনকার রাগটা আবার ফিরে আসছিল। যে ভাতের জন্য এত অশান্তি, এত ঝগড়া মারধর হয়েছে যাবৎ, সেই ভাত নিয়ে আবার উল্টো বদমাইশি শুরু করেছে ছেলেটা। বিদ্যুৎ গতিতে পেছনে ফিরে মেনকা চিৎকার করে উঠল, তাহলে কি খাবে তুমি? আমার মাথা? করকর করে বাজ পড়ল একটা। শম্ভুর ভিজতে থাকা শরীরের পেছনে অন্ধকার গাছপালা, আকাশ ঝোপঝাড় নীল আলোয় পূর্ণ হয়ে গেল। গুরু গুরু মেঘ গর্জনের মধ্যে শম্ভু হাসি মুখে এগিয়ে এলো মেনকার কাছে। মেঘের ধ্বনি মিলিয়ে যাওয়ার পর আবার সব নিশ্চুপ। বৃষ্টির টুপটাপ শব্দও আর নেই। কান পর্যন্ত ধাতব দাঁতের পাটি খুলে শম্ভু হাসি মাখা গলায় বলল, দাও, মাথায় খাই তোমার। হঠাৎ সারদা ঘুম ভেঙে কেঁদে উঠল অচেনা এক ভয়। ময়লা উঠোনটার দিকে তাকিয়ে অশনি বুঝতে পারল এ ঘরে যে থাকে তারও জীবন খুব বেশি গোছানো নয়। জোড়া কাঁঠাল গাছের নিচে অনেক দিনের ঝরা পাতা ডাঁই হয়ে আছে, ঝাঁট পড়েনি। বাঁশের আগরটা ঠেলে উঠোনে ঢুকে গলা তুলে অশনি বলে উঠল, বলছি বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন, খুব প্রয়োজন। একটা ছাগল ডেকে উঠল ঘরের ভেতর থেকে। মানুষের কোনো সাড়া পাওয়া গেল না। মেঘলা দুপুরের বেলা বোঝা দায়। পুরোহিতের দুপুরের খাওয়ার জন্য রান্না করা খিচুড়ি খেয়ে গ্রামে ঢুকেছিল অশনি। তার মানে
বেলা এখনো অনেকটাই বাকি। আরেকবার ডাকবে কিনা ভাবছে, এমন সময় রাস্তার দিক থেকে একটা গলা ভেসে এলো। যাও যাও, ঢুকে যাও। ভজা সালো বোধহয় হারিয়া খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে ঘরের ভেতরে। যাও যাও, সে সাধু সন্ন্যাসীরে ভারী মাননি করে। যাও, ভেতরে যাও। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটার খয়াটে লম্বা গড়ন আর হাতে গামছায় জড়ানো কাস্তে দেখে বোঝা যায় সে ঠিকই মানুষ। তাকে কি বলবে অশনি ভাবছিল, এমন সময় ঘরের দিক থেকে একটা খ্যানখ্যানে পুরুষ কণ্ঠ ভেসে এলো। আরে চালো, ভজা হারিয়ে গেলে পড়ে আছি, আর তুই চর নামের তো চার্জ দিতে যাচ্ছিস, তাই না? দূরা চালো আমার সম্মুখ থেকে, দূরা। রাস্তার লোকটা হাসতে হাসতে চলে গেল। তাকে আরও কয়েকটা চোখা চোখা বাক্যবাণ নিক্ষেপ করে ভজা বলল, ও সব গাঁজা ভাঙ খাওয়া লোক, বুঝলেন কিনা ঠাকুর মশাই? ওদের কথায় কান দেবেন না। একটু ওই যোগাসন অভ্যেস করছিলাম কিনা, তাই আপনার ডাক শুনে ও সাড়া দিতে পারিনি। ও আসুন আসুন, ভিতরে আসুন। অশনি রাতের আশ্রয়ের কথাটা বলতে চাইছিল, কিন্তু ভজা তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, ও আবার বলতে হয় নাকি ঠাকুর? সন্ন্যাসী মানুষ এইছেন, অমনি ছেড়ে দেবো নাকি? সেবা আচ্ছা না করেই। আসুন আসুন, এইদিকে আসুন। ওই দেখো, ও বেটি, হাড় ভাঙা লতাগুলো সব ছিবিয়ে খেলি। কি জ্বালা বলো দেখি। বেরো আরামজাদি, বেরো ঘর থেকে। অশনি অবাক হয়ে দেখল, রাজ্যের শিকড় বাকড় ছড়ানো মাটির লেপ দেওয়া মেঝের ওপর দাঁড়িয়ে একটা মেয়ে ছাগল মনের সুখে একটা লতা চিবিয়ে খাচ্ছে। ঘরময় ছাগলের বিষ্ঠা, উচ্ছিষ্ট কাঁঠাল পাতা ছাড়াও মাছের কাঁটা, ছোলা মটরের খোসা ছড়িয়ে আছে। ঘরের কোণে একটা পূর্ণ কুম্ভ উপচে তালের গেঁজানো রস ছড়িয়ে পড়েছে মেঝের ওপর। একটা চিমসে গন্ধে ভারাক্রান্ত হয়ে আছে বাতাস। রাস্তার দিকে জানলাটা খুলতে খুলতে ভজা বলল, আলোর মধ্যে মনোযোগ করতে পারি না ঠাকুর মশাই, তাই দুয়ার জানলা বেঁধে বসি। আসুন, ওই যে ওই চাটাইয়ের ওপরে বসুন। বলছি, তো আপনার তো ভয় কেন? আপনি তো ভয়ে পেয়ে সব আসন ছেড়ে পালাননি। প্রাকৃতিক দুর্যোগে সব সাধনা পণ্ড হলে তো সাধকের ভয় থাকে না প্রাণনাশে। আপনার গ্রহ নক্ষত্র অদৃষ্টিরে কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রাণনাশের ভয় নেই, নিশ্চিন্তে থাকুন। ভজার শেষ কথাগুলো শুনে চমকে উঠল অশনি। এসব কথা ভজা জানল কি করে? প্রাথমিক চমকের ভাবটা কেটে গেলে অশনির মন আবার এক ভয়াবহ কাঁপুনিতে ভরে গেল। গুরুদেব বলতেন যে প্রাকৃতিক দুর্যোগে সাধনা পণ্ড হওয়ার অর্থ দেবতারা রুষ্ট আছেন সাধকের ওপর। সেক্ষেত্রেও সাধকের মৃত্যু অবশ্যম্ভাবী। ত্রিরাত্রির মধ্যে মনের ভীতি গোপন করে অশনি জিজ্ঞেস করল, তুমি এসব জানলে কি করে ভাই? ভজা আবার তাড়ির কলসিটা কোলে নিয়ে বসেছিল। অশনির কথা একটু হেসে সে বলল, ও একটু আধটু দেখতে পায় ঠাকুর মশাই, পুরোপুরি নয়। ওই জায়গায় আবছাপ ছেঁড়া প্লাস্টিকের মতো আবছাপচা কয়েকটি ছবি, তারপর আবার সব হারিয়ে ফেলি। আপনাকেও দেখলাম নদীর পাড়ে, বৃষ্টি এলো, হোমের আগুন নিভে গেল, ব্যাস ওইটুকুই। আসলে ভালো গুরু পাইনি, তাই পোক্ত হয়ে উঠিনি ঠাকুর মশাই। অশনি মনে মনে হাসল। ভজা একেবারেই কাঁচা সাধক, সব সাধনার ব্যাপারে কিছুই জানে না। সরল মনে ভেবে নিয়েছে ঝড় জলে সাধনা পণ্ড হয়েছে বলে হয়তো জেগে ওঠা মৃতদেহ তার কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, সে মৃত্যু ভয় আর আমার নেই, যা হওয়ার হবে। তবে একটা কাজ করে মরতে চাই। চক্রপুর গ্রামে এক মহা ভয়ঙ্কর উপস্থিত হয়েছে, তাকে রুখতেই হবে ভজা। এই 3টে দিন আমার হাতে সময় আছে। ওই জীবন্ত মরাই এই উপস্থিত ভয়ঙ্করের হাত থেকে রক্ষা করবে সবাইকে। ভজা কলসিটা গলায় উপুর করতে গিয়ে থমকে গিয়েছিল। ভাঙা গলায় জানতে চাইল, সে কেমন করে হবে ঠাকুর মশাই? অশনি জানলার বাইরে তাকিয়েছিল। মেঘ ছেঁড়া আলো ক্রমশ মলিন থেকে মলিনতর হয়ে উঠছিল। বুকের কাঁপুনি চাপা দিয়ে সে বলল, নদীর জলে স্নান করে উঠছি যখন, সোঁতার জলে ভেসে আসা এক টুকরো ঘিলু আমার হাতে এসে লাগলো। অদ্ভুত সেই ঘিলু। যে ব্যক্তির মাথা ফেটে সেই ঘিলু বেরিয়েছে তার হত্যাকারী এক অদ্ভুত জীব, প্রেতাত্মা নয় সে। গুরুদেব বললেন এ ধরনের জীব এই বিশ্বের অন্য কোনো তলে অবস্থান করে। ঝড়
বজ্রপাত, জলোচ্ছ্বাস, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় বিরাট প্রাকৃতিক শক্তির হেরফের ঘটে, আর সেসব জগতের দরজা কিছু সময়ের জন্য খুলে গিয়ে অদ্ভুত সব প্রাণীরা সে জগৎ থেকে আমাদের জগতে চলে আসে। যে প্রাণীরা চক্রপুর গ্রামে উপস্থিত হয়েছে তার প্রকরণকে বলা হয় কায়া খাদক। এরা যাকে হত্যা করে অবিকল তাদের রূপ নিতে পারে। ভজা অবাক হয়ে শুনছিল। কুমোর বাড়ির ধোঁয়া গলগল করে কুয়োর পাত পোড়ানোর চুল্লি থেকে বেরিয়ে এসে ঢেকে দিচ্ছিল চরাচর। সন্ধে পুরোপুরি নামার আগেই মেঘ ধোঁয়া মিলে মিশে জোর করে পৃথিবীর মুখে লেপে দিচ্ছিল অকাল সন্ধ্যার কালিমা। ভজা সন্তর্পণে তারির কলসিটা মেটে মেঝের ওপর নামিয়ে রেখে ফিসফিস করে বলল, তাহলে কি করবেন এখন? সেটাই তো ভাবছি। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যে বললেন ওই পিরানিটা যাকে মেরে ফেলে তার রূপ নেয়, তাহলে লাশটা তো লোকে দেখে ফেলবে, তাই না? তারপর তো সবাই সাবধান হয়ে যাবে। আর কাউকে মারবেই বা কি করে সে? লাশ থাকে না। তো লাশ থাকে না? কোথায় যায়? খেয়ে নেয়, গোটা শরীরটাকেই চুষে খেয়ে নেয় কায়া খাদক। ভজা কিছু বলতে যাচ্ছিল এমন সময় বাইরে থেকে একটা ডাক ভেসে এলো। ভজা, ভজা, ওই রে তুই, লিসা কাটলো তোর? হ্যাঁ ভজা। দুপুরের সেই লোকটার গলা, কিন্তু গলার স্বরে সেই উৎফুল্ল ভাবটা আর নেই। কেমন একটা ঝিমিয়ে পড়া ভয় ভয় ডাক। ভজা বেরিয়ে গেল ডাক শুনে। অশনি তাদের কথা শুনতে পাচ্ছিল ঘরে বসেই। লোকটা বলল, কুত্তা ছাগল মরলো নাকি রে তোর ঘরে? হ্যাঁ, এত পচা গন্ধ কেন চতুর্দিকে? ভজা জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, তোর মাথা পচেছে শালো। কোন বন বাজারে মরা লাশ পা দিয়ে ঘেঁটে ঘুটে এসেছিস? দেখ গে, ওই গন্ধ বেরোচ্ছে, দেখ। না রে ভজা, কেমন যেন লাগছে। চক্রপুর মাঠে ঘাস কাটতে গিয়েছিলাম। ও গাঁয়ের চাষিরা বলতেছিল যে গ্রামে অনেকগুলো লোক নাকি এমনি এমনি হারিয়ে গেছে। সব কেমন যেন আধার আধার দেখছিস না? হ্যাঁ, ভালো কিছু লাগছে না রে, ভালো কিছু লাগছে না। তুই বঞ্চ সাবধানে থাকিস। আচ্ছা শোন, এই সন্ন্যাসী ঠাকুরকে সেবা আচ্ছা দিয়েছিস তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি চলি। হ্যাঁ, তুই সাবধানে থাকিস। লোকটা বিড়বিড় করতে করতে চলে গেল। অশনি কাঠ হয়ে বসে রইল অন্ধকার ঘরের মধ্যে। শুরু হয়ে গিয়েছে, দ্বিমুখী ধ্বংসলীলা শুরু হয়ে গিয়েছে। ভজার বাড়ির ওপর জীবন্ত মরা দৃষ্টি পড়েছে। এখানে আর থাকা যাবে না। বিঘরে ভজার প্রাণটা যাবে। এখনই চক্রপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যে করেই হোক এই ধ্বংসলীলা বন্ধ করতে হবে। সে সাধক, সে তাপস। মানব জীবনের রক্ষা তার কর্তব্য। তার এই ক্ষণ জীবন মানুষের জীবন রক্ষার্থে ব্যয় করবে সে। ঝোলাটা কাঁধে তুলে ভজার বাড়ির উঠোনে নামল অশনি। ছাগলের ঘরের দিকে ভজার আবছা অবয়বটা চোখে পড়ছে। ছাগল বেঁধে হয়তো ছাগলের খোঁয়ারে ধুনো দেবে সে। মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে অশনি মনে মনে বলে উঠল একবার, মা গো মা, রক্ষা করো মা। তারপর অন্ধকার পথ ধরে চক্রপুরের উদ্দেশ্যে রওনা দিল সে। মেনকার শরীরটা সম্পূর্ণ শুষে নিয়ে প্রাণীটা যখন উঠে দাঁড়ালো, তখন সে মেনকার রূপ পেয়েছে। অবিকল আরেক মেনকা সৃষ্টি হয়েছে পুরনো মেনকার মাংস, অস্থি, মজ্জা, চামড়া থেকে।
শুধু চামড়ার ওপরে যে ধাতব ঔজ্জ্বল্য প্রতীয়মান হয়েছে তা আগে ছিল না। ঘরের দরজাটা হাট করে খোলা। কেরোসিন বাতির মৃদু আলোয় সারদার ছোট্ট ঘুমন্ত শরীরটা দেখে চোখ সরিয়ে নিল মেনকা। মেয়েটার শরীর খুব ছোট, এতে তার খিদে মিটবে না। মস্তিষ্কে একটা নাম ঘুরঘুরে পোকার মতো ঘুটঘুট করতে লাগলো মেনকার। নয়নতাতি, নয়নতাতি, নয়নতাতি। তার কাছে মেনকা প্রায়ই যেত, এখনো যেতে পারে, অসুবিধে কি? তাঁত ঘরে তালা দিয়ে নয়ন রান্নাঘরের দিকে যাচ্ছিল। উঠোনটা পিছল হয়ে আছে। উনুনের আগুনের সামনে উবু হয়ে বসে থাকা বউয়ের হাড়জিজিরে পিঠটা দেখে নয়নের মনটা আবার বিতৃষ্ণায় ভরে গেল। চিররুগ্ন মেয়েটাকে বিয়ে করে জীবনটা নরক হয়ে গেছে নয়নের। কর্কশ গলায় সে বলে উঠল, ভাত বাড়ো, আমি কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে আসছি। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসেছিল নয়নের বউ। মুখ না তুলেই ক্লান্ত গলায় সে বলে উঠল, তরকারিটা হয়নি এখনো, দুটো মুড়ি জল মুখে দাও, তরকারিটা নামলেই দিয়ে দিচ্ছি। খান। অনুচ্চারিত শব্দটা গিলে ফেলে কুয়োতলার দিকে চলে গেল নয়ন। আম, জামরুল আর নারকেল গাছ দিয়ে জায়গাটা ঘেরা। স্যাঁতস্যাঁতে শ্যাওলা ঢাকা কুয়ো পারে বর্ষায় আরও ভিজে আছে। পা টিপে টিপে কুয়োর সামনে পৌঁছতেই রাস্তার দিকের কামরাঙা গাছটার নিচ থেকে একটা ডাক ভেসে এলো। নয়ন, ও নয়ন। মেনকার গলা। বহুদিনের অদেখার পর মিলিত হওয়ার মতো চাপা উল্লাস ফেটে পড়ছে ডাকটায়। হকচকিয়ে গেল নয়ন। এতদিন পর মেনকা আবার এসেছে তার কাছে। স্বামী আত্মহত্যা করার পর থেকে নয়নের কাছে আশাই বন্ধ করে দিয়েছিল মেনকা। তাও 5-7 বছর তো হবেই। এতদিন পরে তবে আবার কেন? আনন্দের আতিশয্যে কুয়োর পাড় থেকে নামতে গিয়ে নয়নের পা হড়কে গেল। কুয়োর বাঁধানো পাড়ের কানায় আছড়ে পড়ল কোমরটা। কয়েক মুহূর্তের জন্য চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল তার। কামরাঙা গাছের অন্ধকার থেকে চাপা খিলখিলে হাসি ভেসে এলো মেনকার। অদ্ভুত শব্দ হাসিটার। ব্যাটারির সেল বসে গেলে মাইক্রোফোনে যেমন শব্দ হয় ঠিক তেমন মনে হচ্ছে হাসিটা। নয়ন পাড়াগাঁয়ের ছেলে। বর্ষার অন্ধকার রাতে গ্রামের দিকে এমন অনেক কিছু ঘটে যা মানুষের জানাশোনার বাইরে। চেনা মানুষের রূপ নিয়ে কত কি চলে আসে প্রাত্যহিক জীবনে, তা সাদা চোখে বোঝা যায় না। দাঁতে দাঁত চেপে সে যন্ত্রণা সহ্য করে বলল, দাঁড়াও দাঁড়াও মেনুকা, আমি কাদা হাত পাত মুছে আসছি, দাঁড়াও। রান্নাঘর থেকে ফোড়ন দেওয়ার ছ্যাক ছ্যাক শব্দ ভেসে আসছে। সেই শব্দের আড়ালে তাঁত ঘরটা খুলে একটা ধারালো মাকু কোমরে গুঁজে নিল নয়ন। খোদ বাবা বিশ্বকর্মার জিনিস। সঙ্গে থাকলে কুৎপেতনির ক্ষমতা কি কাছে আসে। কোমরটা বিষের মতো টাটিয়ে উঠছে। কামরাঙা গাছের নিচে মেনকাকে এই অন্ধকারেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ভিজে ভিজে শরীরটা থেকে অদ্ভুত একটা চকচকে ভাব ঠিকরে বেরোচ্ছে। মুখে সেই আগের মতোই হাসি। হাসিটা দেখে নয়ন নিশ্চিন্ত হলো একটু। এই নোংরা হাসি একমাত্র মেনকাই হাসতে পারে। মেনকার সামনে পৌঁছে নয়ন হাসি মুখে বলল, আরে কি ব্যাপার নাগরিক, এতদিন পর আবার এদিকে কি মনে করে? মেনকা কথা বলল না। হাসিটা লেগে রইল মুখে। শরীরে ঢেউ তুলে এগিয়ে সে নয়নের বুকে হাত রাখল। নয়ন আবার চমকে উঠল। এ কেমন স্পর্শ! মেনকার দেহের চামড়া মাংস সবই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তার ছোঁয়া এমন শক্ত হাড়ের মতো কেন? বিস্মিত নয়ন মেনকার বুকের বিভাজিকায় হাত রাখল। এ কি? এও তো সেই শক্ত হাড়েরই স্পর্শ। বিভাজিকার দুপাশে ফুটে ওঠা উদ্দাম দুই বুকের উচ্চতাও সেই হাড়ের মতোই শক্ত। এ মেনকা নয়, এ অন্য কেউ, অন্য কিছু। কোমরের পেছনে গোঁজা মাকুটা টেনে এনে মেনকার গলা লক্ষ্য করে চালিয়ে দিল নয়ন। ঠং করে একটা ধাতব শব্দ হলো। শক্ত হাড়ের কাঠামোতে বাঁধা পেয়ে মাকুটা ছিটকে গেল ভিজে মেঝেতে।
ঠিক তখনই একেবারে কাছে চলে এলো মেনকা। নয়নের ঠোঁটে ঠোঁট রেখে প্রচণ্ড আকর্ষণে বলে শুষে নিতে লাগলো তার সম্পূর্ণ দেহটা। একসময় নয়নের কায়া মেনকার করাল মুখগহ্বরের ভেতরে অদৃশ্য হয়ে গেল। দেখা গেল মেনকার পরিবর্তে দাঁড়িয়ে আছে এক নতুন নয়ন। উজ্জ্বল চামড়ার রঙের অস্থিময় শরীর জুড়ে গড়িয়ে পড়ছে এক আঠালো তরল। একটা ঢেকুর তুলে সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। নয়নের বউ কড়াই থেকে তরকারি নামিয়ে রাখছিল একটা পাত্রে। সেদিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি ছুঁড়ে দিয়ে নয়ন ঘরঘরে গলায় বলল, আজ আর ভাত খাবো না, বুঝলে? নয়নের বউ অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে বলল, কেন? নয়নের মুখটা একটা চওড়া হাসিতে ভরে গেল। চক্রপুর গ্রামের দিকে দ্রুত পা চালাচ্ছিল অশনি। দূরত্ব খুব বেশি নয়, আধক্রোশেরও কম, কিন্তু কাদা জলে মেঠো রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। তার উপরে পথের দুদিকের বিরাট বিরাট গাছ থেকে ঝরে পড়া পাতা পচে জায়গায় জায়গায় এমন পিছল হয়ে আছে যে একটু অসাবধান হলেই পতন অনিবার্য। তাই যতটা সম্ভব সাবধানে এবং একই সঙ্গে গতি বজায় রেখে চলছিল অশনি। মাঝে মাঝে বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে আকাশ চিরে, আর তারই নীল আলোতে চক্রপুর গ্রামের গাছপালার সীমানা দেখা যাচ্ছে খুব আবঝাভাবে। ডান দিকের ডোবাটার পারে পৌঁছতেই গন্ধটা নাকে এসে লাগলো। সেটা আসছে পেছন থেকে, খুব পরিচিত গন্ধ। শ্মশানে মশানে শুকনো বাসি মরার শরীরের গন্ধ চিনতে অশনির বিন্দুমাত্র সময় লাগার কথা নয়। তার মানে সে এসে গিয়েছে। সে যে আসবে তা অশনি জানত, কিন্তু সূর্য ডুবেছে মাত্র ঘন্টা দুয়েক হয়েছে, আর এরই মধ্যে এতটা দূরত্ব সে জীবন্ত মরা পার করে ফেলবে তা নয়ন বুঝতে পারেনি। কিন্তু এখনই তার হাতে পড়লে অশনির চলবে না, তাহলে দুদিকই ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি ডোবার পারে ঢালবে, বুকে হেঁটে নেমে গেল সে। বড় বড় গাছের শিকড় পাড়ের মাটি ফুঁড়ে জলের ওপরে ঝুলে রয়েছে। সেগুলো একটা ধরে ঝুলে রইল অশনি। ডোবার জলে গ্লুব গ্লুব করে বিভিন্ন রকমের শব্দ উঠছে, আর প্রতিটি শব্দে চমকে চমকে উঠছে অশনি। সারা জীবনে শ্মশানে নির্জন প্রান্তরে কাটানো অশনি আজ প্রতিটি শব্দে, পাতা ঝরার প্রতিটি কম্পনে কেঁপে কেঁপে উঠছে। না, মৃত্যু ভয় নয়, তার জীবনটাকে আজ যে করেই হোক টিকিয়ে রাখতে হবে। মৃত্যু এলেও সে যেন মানুষের কল্যাণেই লাগে। পচা গন্ধটা তার মাথার উপরে ঘোরাঘুরি করছে। ভারী পদশব্দে দূরে চলে যাচ্ছে কখনো, আবার কখনো কাছে চলে আসছে। তীব্র রাগের একটা গড়গড় শব্দ ভেসে আসছে অন্ধকারের বুক চিরে। দম বন্ধ করে পড়ে রইল অশনি। এবড়ো খেবড়ো শিকড় ধরে ঝুলে থাকতে থাকতে হাতে তালু জ্বলে যাচ্ছে, কাঁধ আর পিঠের পেশিগুলো ছিঁড়ে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়। মরার মতো পড়ে থাকতে থাকতে একসময় অশনি টের পেল ভারী পায়ের শব্দটা দূরে চলে যাচ্ছে। শব্দটা মিলিয়ে যাওয়ার পরেও অশনি একইভাবে পড়ে রইল স্থাণুবৎ। মাথার উপরে একটা ব্যাঙ কটকট করে ডেকে উঠল। ঝপাস করে কিছু একটা আছড়ে পড়ল ডোবার জলে। টিকটিক করে ডেকে উঠল তক্ষক। হঠাৎ অশনির সারা শরীর ঝিমঝিম করে উঠল আকস্মিক আতঙ্কে। ডোবার চারিদিকে কোনো তাল বা নারকেল জাতীয় বড় গাছ নেই, তাহলে জলে যে জিনিসটা আছড়ে পড়ার শব্দ হলো সেটা কি? কিছু ভেবে ওঠার আগেই অশনি অনুভব করল জল কেটে খুব দ্রুত গতিতে কিছু একটা তার ঝুলন্ত শরীরটার দিকে এগিয়ে আসছে। ঝুলন্ত অবস্থাতেই যতটা সম্ভব মুখ ঘুরিয়ে অশনি যা দেখতে পেল তাতে তার শরীরের ওজন যেন এক লহমায় কয়েক শতগুণ বেড়ে গেল। মনে হলো এখনই শিকড় থেকে হাত ফসকে সে পড়ে যাবে ডোবার জলে। অন্ধকারে ডুবে থাকা ডোবার জল কেটে তারই দিকে অবিশ্বাস্য গতিতে এগিয়ে আসছে দুটো আগুনের গোলা।
বলে দিতে হয় না যে ওই অগ্নিময় গোলক দুটি তারই সব সাধনায় ব্যবহৃত প্রেতজনিপ্রাপ্ত জীবন্ত মরা। প্রেতটা একেবারে তার কাছে চলে এসেছে। বিন্দুমাত্র সময় নেই ডোবার পারে উঠে যাওয়ার। ভয় সে চোখ বন্ধ করে ফেলল। এখনই দুটো অস্থি চর্মসার, দুটো সাঁড়াশির মতো হাত চেপে বসবে তার গলায়, এক ঝাঁকুনিতে ছিঁড়ে নেবে তার মাথা, আর সব শেষ। ভয়ে চোখ বুজে ফেলল অশনি। ঠিক তখনই দুটো ভিন্ন গলার স্বর একসঙ্গে তার কানে এসে লাগলো। একটা ভয়ঙ্কর যন্ত্রণাময় গর্জন ভেসে এলো জলের ভেতর থেকে, আর অপর কণ্ঠটা ডোবার পাড় থেকে চিৎকার করে উঠল, উঠে আসুন ঠাকুর মশাই, এখনো সময় আছে, জোর লাগান, জোর লাগান। অশনি পরম বিস্ময় দেখল ডোবার তীরে দাঁড়িয়ে আছে ভজা, আর সে মুঠো মুঠো জ্বলন্ত ধুনোমিশ্রিত নারকেলের ছোবড়া ছুঁড়ে দিচ্ছে সেই শরীরী প্রেতের উদ্দেশ্যে। আর সেই মন্ত্রপুত আগুনের ফুলকি কিছু সময় হলেও নিশ্চিত মৃত্যুর পথ রোধ করছে। দৃশ্যটা দেখে অশনির গায়ে দুনো বল এলো। সে সর্বশক্তি প্রয়োগ করে নিজের দেহটা তুলে নিয়ে এলো ডোবার পারে। ভজা চিৎকার করে বলে উঠল, আপনি চক্রপুরের দিকে রওনা দিন ঠাকুর মশাই, একে আমি ঠেকিয়ে রাখছি। আবেগাপ্লুত গলায় অশনি বলল, কিন্তু কিন্তু ভজা। জানি ঠাকুর মশাই, একে রোখা আমার কম্য নয়। তারই ভাঙ খেয়েই তো জেলবন্দিকে কাটিয়ে দিলাম। আজ আপনার দয়ায় একটা পুণ্যের সুযোগ যদি পাই, তাতে বাধা দেন কেন আপনি? আপনি যান ঠাকুর মশাই, এই ধুনি যতক্ষণ পূর্ণ আছে সে এক পাও এগোতে পারবে না। তারপর যান ঠাকুর, যান। অশনি আর দাঁড়ালো না। একখানি প্রাণ যেখানে মানবের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে বসেছে, সেখানে আবেগের বশবর্তী হয়ে দাঁড়িয়ে রইলে এই আত্মত্যাগের সমস্ত মূল্য নষ্ট হয়ে যায়। ধুতিটা মালকোচা মেরে অশনি ছুটল উত্তরমুখী পথে চক্রপুরের দিকে। পেছন থেকে ভেসে আসতে লাগলো ভজার উন্মাদ প্রায় তর্জন গর্জন। সালো, আয়, দাঁড়িয়ে রয়েছিস কেন এ বুক জলে? আয়, আবার চোখ দেখাচ্ছিস? আয় না, আয় শালা শালক সংশ্লেষের ঘাটের মোড়া, আয়। ভজার গলা ক্রমে পথের বাঁকে মিলিয়ে গেল। অশনির দু চোখ বেয়ে দর দর করে জল পড়তে লাগলো পরম আবেগে। মানুষ এত বড়, এত সাহসী, তবে যে সবাই বলে মানবতা আজ কোথায়? ওই তো মানবতা লড়ে যাচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে। মরণ নিশ্চিত জেনেও সে একা লড়ে যাচ্ছে। চক্রপুরের সীমানা এগিয়ে এলো ক্রমে। সামনের গাছের সারিটা পার করলে গ্রাম শুরু। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল অশনি। একটা ছোট্ট মেয়ের আর্ত চিৎকার ভেসে এলো বর্ষার ভেজা বাতাস ফালা ফালা করে। রোদের মুখ যদিও সারাদিন দেখা যায়নি, তবুও নয়নের বউ বুঝতে পেরেছে এই সময়টা খোলা জায়গায় বেরোনো যায় না। আকাশের আলো পড়লেই দেহের হাড়গুলো মটমট করে ফাটতে থাকে। গায়ের আঠালো রসগুলো কালচে হয়ে উঠে হাড়ের আবরণ গলিয়ে দিতে থাকে। তাদের জগতে আলো বলে কিছু নেই, সব সময় নিকষ গাঢ় অন্ধকার। সে জগতে খাদ্য বলতেও কিছু নেই। অন্য কোনো জগতের প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে এমন কোনো প্রাণ প্রাচুর্যে ভরপুর জগতে তারা আসতে পারে, এবং যে কটা দিন এখানে থাকতে পারে অসংখ্য প্রাণীর রক্তমাংস হাড় মজ্জা দেহে সঞ্চয় করে আবার কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ফিরে যেতে হয় নিজেদের অন্ধকার জগতে। নয়নের বউয়ের দেহটা শুষে খাওয়ার পর থেকেই তার মাথার মধ্যে কয়েকটা মুখ বারবার ভেসে উঠছে, আর প্রচণ্ড অস্থিরতা পেয়ে বসছে। মেনকা, শম্ভুর মুখ মনে পড়লেও তারা যে ইহজগতে আর নেই সে কথা মস্তিষ্কের অন্য একটা অংশ তাকে জানান দিচ্ছে। শুধুমাত্র একটা ছোট্ট মেয়ের মুখ বারবার তার সর্বাঙ্গে মোচড় দিয়ে যাচ্ছে। বারবার ওই মেয়েটাকে এখনই তার চাই। সন্ধ্যা পর্যন্ত ঘরের মেঝেতে ঠায় বসে রইল সে। ধৈর্যের অভাব নেই তার। অন্ধকার ঘনিয়ে এলে ঘর ছেড়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। গ্রামের দক্ষিণ প্রান্তে যেতে হবে তাকে। বাচ্চা মেয়েটাকে ওখানেই পাওয়া যাবে। বারবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছিল সারদা। সকাল থেকে সে মাকে দেখতে পায়নি। দাদাও কাল রাত থেকে নিখোঁজ। তার খোঁজ নেওয়ার কেউ নেই। ভাতের হাঁড়িতে তলানি কিছু ভাত পড়ে আছে, কিন্তু খাবে কি দিয়ে?
আজ সকাল থেকে মেঘলা, রোদের নামগন্ধ নেই। ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজেও মাকে পায়নি সে। তাদের বাড়িতে গ্রামের মানুষ সচরাচর আসে না বাবা মরে যাওয়ার পর থেকেই। পাশের বাড়ির বিন্দু পিসি কলসি কাঁখে নিয়ে পুকুরের দিকে যাচ্ছিল। তাকে একবার জিজ্ঞাসা করেছিল সারদা, ও পিসি, আমার মাকে দেখেছো গো? সে সকাল থেকে কত খুঁজছি, পাচ্ছি না। বিন্দু একদলা থুতু পথের ওপর ফেলে বলেছিল, থু, তুই ছোট মেয়ে, তোকে আর কি বলবো বাচ্চা। তোমার মা কি আর এক জায়গায় থাকার মেয়ে ছেলে গো? দেখো গে কার সাথে। কথাটা শেষ না করেই বিন্দু পিসি ঘাটের দিকে চলে গিয়েছিল। সেই থেকে ঘরের মধ্যে পাথরের মতো বসেছিল সারদা। খিদের জ্বালায় বারবার পেটটা গুলিয়ে উঠছিল। বেশ কয়েকবার পিত্তবমিও হলো। সারা ঘরে টক টক আঁশটে গন্ধে ভরে গিয়েছিল। একসময় হতচৈতন্য হয়ে বিছানার ওপর পড়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সারদা দেখল চারদিকে ঘন অন্ধকার, রাত্রি নেমেছে। খিদের জ্বালাতেই হয়তো মস্তিষ্কটা পরিষ্কার হয়ে গিয়েছিল ওর। মনে পড়ল ওর মা নয়ন তাঁতির বাড়িতে খুব যাতায়াত করত। আজও সেখানেই যায়নি তো। মাথাটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সারা শরীরে এক বিন্দুও জোর নেই, তবু সারা শরীরের শক্তি একত্র করে উঠে দাঁড়ালো সারদা। বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার নয়। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর একটা ফর্সা গোছের ভাব হয়ে থাকে চারদিকে, আর তাতে মোটামুটি স্পষ্ট দেখা যায় সব। নয়ন তাঁতির বাড়ির পথে কিছুটা এগোতেই সারদা দেখতে পেল নয়নের বউ হনহন করে এই রাস্তা ধরে এগিয়ে আসছে। এই মহিলাকে খুব ভয় পায় সারদা। হাড় জিরজিরে, লিকলিকে শরীর। সারদা, শম্ভু বা মেনকাকে ইনি দুচক্ষে দেখতে পারেন না। ভয় ভয় বড় কড়ুই গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো সারদা। ও ঠিক সামনে দিয়ে নয়নের বউ চলে যেতে যেতে একবার থমকে দাঁড়ালো। আকাশের দিকে নাক তুলে কিছু একটা শুঁকতে লাগলো সে। অবিকল হিংস্র একটা পাগলা শেয়ালের মতো লাগছে মহিলাকে। অবাক হয়ে সারদা দেখল মহিলার সারা শরীর বেয়ে একটা আঠালো তরল গড়িয়ে চলেছে অবিরত, আর চামড়ার ঔজ্জ্বল্য দেখে মনে হয় সে যেন ঠিক চামড়া নয়, কোনো ধাতব বস্তু। আকাশের দিকে তাকিয়ে হাঁ করে একটা ক্ষীণ গর্জন করল নয়নের বউ। সে দৃশ্য দেখে সারদার শরীর হিম হয়ে গেল। ওর মুখের ভেতরে অনেক সারি ধারালো ছুঁচালো দাঁত ঝকঝক করে উঠছে। বয়স কম হলেও সারদা খুব ভালো করে জানে অমন দাঁত কোনো মানুষের থাকতে পারে না। ভয় একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো সারদার গলা থেকে, আর সঙ্গে সঙ্গে নয়নের বউ কড়ুই গাছটার দিকে এগিয়ে আসতে লাগলো, ঘাড় কাত করে, পা টিপে টিপে। তার চোখ দুটো ডিমের কুসুমের মতো ড্যাব ড্যাবে হলুদ হয়ে উঠেছে। ঝকঝকে দাঁতের শাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে চাপা উল্লাসের গোঙানি। সারদা গাছটার উল্টো দিক দিয়ে ঘুরে রাস্তায় নেমে আবার বাড়ির দিকে ছুটতে লাগলো, আর তো চিৎকার করতে করতে। সে অনুভব করলো ভয়ানক গর্জন করে তার পেছনে ছুটে আসছে দানবী। হঠাৎ সামনে থেকে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে একপাশে ছিটকে পড়ল সারদা। ভয়ে চোখ বুজে ফেলেছিল সে। হঠাৎ খুব নরম একটা পুরুষ কণ্ঠ বলে উঠল তার কানে কাছে, এই তো আর ভয় নেই মা, আমি এসে গেছি। দুটো বলিষ্ঠ হাত তাকে পরম যত্নে বুকে তুলে নিল। বড় ভরসা আর বড় আদরের সেই স্পর্শ। সারদাকে বুকে নিয়ে লোকটা ছুটতে শুরু করেছে। সারদার চিৎকারে আকৃষ্ট হয়ে ততক্ষণে বিভিন্ন ঘরবাড়ির দরজা খুলে লাঠি, ইলেকট্রিক টর্চ নিয়ে বেরিয়ে এসেছে গ্রামবাসীরা। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা হতবুদ্ধি হয়ে গেছে। নয়নের বউয়ের ভয়ঙ্কর রূপ ততক্ষণে সকলের চোখের সামনে প্রতীয়মান হয়ে উঠেছে। কয়েকটা সাহসী যুবক লাঠি নিয়ে তার দিকে এগিয়ে যাওয়ার উপক্রম করতে সারদাকে কোলে নিয়ে ছুটতে থাকা পুরুষটি হাঁপাতে হাঁপাতে বলল, ওর কাছে যেও না, ওর কাছে যেও না। 1000 জন মিলেও ওর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা। যদি কিছু করতেই হয় ওই মেয়েটাকে একটু আশ্রয় দাও। নয়নের বউয়ের দিকে তাকিয়ে থমকে গেল যুবকের দল। সারদা তার শেষ শিকার। মরিয়া হয়ে উঠে তার শরীর আরো বিশাল হয়ে উঠেছে।
ঝকঝকে দাঁতের পাটি দুদিকের গাল চিড়ে বেরিয়ে এসেছে বাইরে। ইলেকট্রিক টর্চের আলোয় ভয়ঙ্কর মৃত্যুশীতল হলুদ চোখগুলো দেখে মনে হচ্ছে যেন তাতে নরকের আগুন জ্বলে উঠেছে। একজন পিছিয়ে এসে বলে উঠল, তুমি কে? এখানে কেমন করে এলে? আর সব জানলেই বা কেমন করে? আমি অশনি তান্ত্রিক, এর বেশি জেনে লাভ নেই। এই মেয়েটির যদি চিরকাল দায়িত্ব চক্রপুর গ্রামের মানুষ নেয়, তবে আমি বিপদের হাত থেকে সমস্ত গ্রামবাসীকে রক্ষা করতে পারি। এতই যখন দরদ, মেয়েটার দায়িত্ব তুমিই নাও না কেন? ওরে পাগল, আমার জীবন আর মাত্র কয়েক মুহূর্তের, আর আমার মৃত্যু দিয়েই আমি বাঁচিয়ে দিয়ে যাব তোমাদের। তাড়াতাড়ি করো, আর সময় নেই। অশনির কথা শেষ হতে না হতেই দক্ষিণ দিক থেকে একটা চাপা গর্জন ভেসে এলো। সভয়ে সবাই দেখল গ্রামের দক্ষিণ প্রান্তে এসে দাঁড়িয়েছে এক ভয়ানক মূর্তি। কুচকুচে কালো শুকনো শরীর, তার চামড়া খসে গিয়ে হলদে রঙের মাংস বেরিয়ে এসেছে জায়গায় জায়গায়। একটা বাসি মরা পচা গন্ধে ভারাক্রান্ত হয়ে উঠেছে চক্রপুরের বাতাস। অশনি আর অপেক্ষা করল না, সারদাকে সামনের ছেলেটির কোলে ছুঁড়ে দিয়ে এক ছুটে নয়নের বউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। কট করে একটা শব্দ হলো। নয়নের বউ তার লম্বা হাত বাড়িয়ে এক ঝটকায় মটকে দিয়েছে অশনির গলা। অশনির পা দুটো কিছুক্ষণ শূন্যে ছটফট করে স্থির হয়ে গেল চিরকালের মতো। নয়নের বউ কিছুক্ষণ অশনির নিথর দেহটার দিকে তাকিয়ে থেকে তার ঠোঁটে ঠোঁট দিয়ে শুষে নিতে লাগলো শরীরের যাবতীয় অস্থি মজ্জা মাংস। 1 গ্রাম মানুষের বিস্ফারিত চোখের সামনে অশনির শরীরটা অদৃশ্য হয়ে গেল নয়নের বউয়ের মুখের মধ্যে। আর দেখা গেল সেই নারী দেহের পরিবর্তে সেখানে দাঁড়িয়ে আছে এক নতুন অশনি। দক্ষিণ দিক থেকে সে জীবন্ত শরীরী প্রেত প্রচণ্ড বেগে ছুটে এসে লাফিয়ে পড়ল নতুন অশরীর ওপরে। লিকলিকে 2 হাতের এক টানে সে উপড়ে নিল নতুন অশনির মাথাটা। প্রবল আক্রোশে সে অশনির শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে কুটিপাটি করে ফেলল। এমন সময় আকাশ ভেঙে নামল বৃষ্টি। জীবন্ত মরা কিছুক্ষণ হতভম্বের মতো বসে রইল অশনির ছিন্ন ভিন্ন দেহটার সামনে। তারপর উপস্থিত সকলের মুখের দিকে একবার করে তাকিয়ে দেখল। এখন তার দৃষ্টিতে আর সেই ভয়ঙ্কর কুটিলতা হিংস্রতা আর নেই, পরিবর্তে সেখানে এক করুণ ভাব বিরাজ করছে। তারপর বৃষ্টির মধ্যে ছুটে অন্ধকারের অসীম সমুদ্রের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। সারদা যুবকটির কোলে হতচেতন হয়ে পড়েছিল। ছেলেটি হঠাৎই যেন সবকিছু বলতে পারল, হয়তো কিছু বুঝলও না। শুধু পরম মমতায় সারদার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে বলে উঠল, চলো মা, বাড়ি চলো, আর কেঁদো না, চলো চলো। শেষ হলো আজকের গল্প, লেখক কর্ণশীলের কলমে, কায়া খাদক। আজকে গল্প পাঠে সায়ন্তন, অন্যান্য চরিত্রে তৃষা, শুভম, কৌশিক, সৌমি, নীল, রুভিনা, বিপুল, দুর্বা, আরামি, দিশানি। এই সুন্দর প্রচ্ছদা করেছে দীপ জিএফএক্স। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিচালনা ও পরিবেশনায় টিম হানাবাড়ি। আজকের গল্পে প্রশ্ন, এই গল্পে মোট কতজন মারা গেছে? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, আর তার সাথেও জানাও এই গল্পটা তোমাদের কেমন লাগলো। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়।
আর মনে করে গল্পের উত্তর কিন্তু দিয়ে যেও, তার কারণ প্রতিযোগিতা চলছে। আর একটা প্রতিযোগিতা চলছে আমাদের হানাবাড়ি ফেসবুক পেজে, সেটা হলো গল্প লেখা প্রতিযোগিতা। হানাবাড়ি খুলে দিয়েছে লেখক লেখিকাদের জন্য গল্প লেখা প্রতিযোগিতা। যারা লিখতে চাও, হানাবাড়িতে গল্প দিতে চাও, তারা কিন্তু ফেসবুক পেজেও তোমরা গল্প সাবমিট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই সেই গল্পটা আমরা অডিও রূপ নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলে। এই হানাবাড়ি ফেসবুক পেজটাও ফলো করে নিও, লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে বন্ধু আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।